আসসালামু আলাইকুম। বিসিএস চ্যালেঞ্জের আজকে 10তম দিন হচ্ছে চলমান। এই 10তম দিনে হচ্ছে আমি পড়ালেখা শুরু করি 10টা 30-এ, বাট এখন পর্যন্ত ওইভাবে কিছুই পড়া হয়নি। যাই হোক, এখন হচ্ছে আমরা বাংলা লিখিত বিষয়টা শুরু করব। এখন এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি, একটা সায়েন্সে একটা ক্লাস করেছি, এইটুকুই হচ্ছে জাস্ট হয়েছে। এবং হচ্ছে কীভাবে বিসিএসটা ক্র্যাক করা সম্ভব সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন হচ্ছে কালেক্ট করেছি বা টেকনিক শিখেছি ইউটিউব থেকে। এখন হচ্ছে মূলত আমরা ফিরে আসছি হচ্ছে বাংলা লিখিত রিটেন পার্টে। সো বাংলা রিটেন পার্টের যে কোচিংয়ের বই, এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি কিছুই পড়া হয়নি, একদম লেটেস্ট শুরু করছি। তো আমরা একটু সিলেবাসটা একটুখানি অ্যানালাইসিস করে এরপরে হচ্ছে আমরা মূল পড়ায় ফিরে যাব। চলুন একটু দেখি সিলেবাসটা কীভাবে কী আসে। এখানে হচ্ছে টোটাল 200 মার্ক, সেটা আমরা সবাই জানি। এর মধ্যে ব্যাকরণ অংশ, সেখানে হচ্ছে 5টি টপিক থাকে: শব্দ গঠন, বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, এরপরে বাক্য গঠন। এই 5টা টপিক থেকে টোটাল 30 মার্ক এসে থাকে। এছাড়া হচ্ছে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য অংশ, যেটি হচ্ছে সবচেয়ে হার্ড বলা যেতে পারে, কারণ এটার জন্য পড়তে হয় বিস্তর, তবে আসে মাত্র 30 মার্ক। ওকে, এছাড়া আসে ভাব সম্প্রসারণ ও সারমর্ম। এই টোটাল 100 মার্ক, আচ্ছা 20-20 করে হচ্ছে ভাব সম্প্রসারণ আর সারমর্ম, টোটাল 100 মার্ক। গ্রামার্টিক্যাল। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র থেকে আসে আরও 100 মার্ক। দ্বিতীয় পত্রের মধ্যে রয়েছে অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে হয়, এখানে রয়েছে 15। কাল্পনিক সংলাপে রয়েছে 15, পত্র লিখনে রয়েছে 15, গ্রন্থ সমালোচনায় 15, আর রচনাতে রয়েছে 40 মার্ক। সো ইটস আ ভাইটাল পার্ট। ওকে, এই যে পার্টগুলো প্রতিটা কীভাবে কী করা যায়, অনুবাদ কীভাবে করব, গ্রন্থ সমালোচনার যে নিয়মগুলো রয়েছে, যে প্রথমে গ্রন্থের চরিত্র লিখতে হয়, এরপরে থিম বা পটভূমিটা লিখতে হয়, এটি কী উপন্যাস, প্রবন্ধ না ছোটো গল্প, এই বিষয়টাকে উল্লেখ করতে হয়। উপন্যাস কেমন উপন্যাস, এটা সামাজিক না ঐতিহাসিক না কাব্যিক, এছাড়া বইটি সফল না বিফল সেই বিষয়টা লিখতে হয়। নামকরণ যথার্থ হয়েছে কিনা সেইটা লিখতে হয়। এছাড়া বইটি কী কালজয়ী কিনা এই বিষয়টা হচ্ছে আমাদের লিখতে হয়। ওকে, সো গ্রন্থ সমালোচনার এই বিষয়টা একটু আমরা বুঝলাম। প্রতিটা টপিক আলাদা আলাদাভাবে বোঝা উচিত, তবে আমরা যেহেতু হচ্ছে শব্দ গঠনটা পড়বো, তাই আমরা শব্দ গঠনই ফোকাস দিতে চাচ্ছি। ওইগুলো যখন পড়বো তখন এই বিষয়গুলোতে ফোকাস দিব। যাই হোক, চলুন তাহলে আমরা আজকের পার্টটি শুরু করি। বাংলা রিটেনের শব্দ গঠন। এই শব্দ গঠন থেকে বিগত বিসিএসগুলোতে কী কী ধরনের প্রশ্ন এসেছে সেটা জানা সবচেয়ে বেশি জরুরি। তো আমরা সেই বিষয়গুলো আগে জানবো, এরপরে হচ্ছে আমরা শব্দ গঠন শুরু করব। শব্দের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের অর্থহীন শব্দাংশ, যেমন বলক, পদাশ্রিত নির্দেশক, বচনের চিহ্ন, বিভক্তি ইত্যাদির পরিচয়ে চেয়েছে। শব্দের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের অর্থহীন শব্দাংশ, যেমন বলক, পদাশ্রিত নির্দেশক, বচনের চিহ্ন, বিভক্তি ইত্যাদির পরিচয় দাও। মানে একদমই আনকমন টাইপের কোশ্চেন চলে এসেছে, ইউনিক টাইপের। 47তম বিসিএস এই প্রশ্নটা এসেছে। ওকে, বাংলা ভাষায় শব্দ কি কি উপায়ে গঠিত, উদাহরণ লিখুন। বাংলা ভাষায় শব্দ কি কি উপায়ে গঠিত হয় সেই উদাহরণ চেয়েছে। বাংলা শব্দ গঠন প্রক্রিয়াসমূহ উদাহরণ সহ আলোচনা করুন। 46তম বিসিএস এই প্রশ্নগুলো চলে এসেছিল। বাংলা শব্দ গঠন প্রক্রিয়াসমূহ উদাহরণ সহ, অর্থাৎ শব্দ গঠন কীভাবে হয় এটা উদাহরণ সহ আলোচনা করতে বলছে। যেমন কী কীভাবে শব্দ গঠন গঠন হয়, উপসর্গ যোগে, সমাস যোগে, প্রত্যয় যোগে, এভাবে হচ্ছে আমরা এর ব্যাখ্যাগুলো বা সংজ্ঞাগুলো দিয়ে এরপরে এর উদাহরণগুলো দিয়ে দিতে বলেছে। ওকে, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ অর্থগতভাবে যে ভাগ করা এবং এর উদাহরণ সহ এই বিষয়গুলো লেখা। এই টপিকটা একটু ইজি টপিক, বিকজ অফ এখান থেকে প্রশ্ন এসেই থাকে এবং এই প্রশ্নের উত্তরটা মোটামুটি মুখস্থ টাইপ। ওকে, তো আপনি যদি এটা মানে জেনে রাখেন, পড়ে রাখেন, আপনি এটা লিখতে পারবেন। ওকে, এটা লেখা আশা করি আহামরি বেশি একটা সমস্যাজনক হবে না। মেইন সমস্যা এখানে টাইমের মধ্যে শেষ করতে পারাটা। যাই হোক, এরপরে হচ্ছে বাংলা ভাষা শব্দ গঠনের উপায়গুলো কী কী, সমাজ দ্বারা শব্দ গঠনের উপায় ব্যাখ্যা করো। বাংলা ভাষা শব্দ গঠনের যে উপায়, এগুলো কী কী, এবং সমাজ দ্বারা শব্দ গঠনের উপায়, সমাজ দ্বারা শব্দ গঠনের উপায়গুলো ব্যাখ্যা করতে বলেছে। ওকে, তো নিচে প্রতিটি উপসর্গ যোগে 2টি করে শব্দ গঠন করুন। প্রতিটি উপসর্গ যোগে 2টি করে শব্দ গঠন করতে বলছে, অর্থাৎ অনেকগুলো উপসর্গ দেওয়া আছে, এটা দিয়ে 2টি করে শব্দ গঠন করতে বলছে। 41তম বিসিএস। শব্দ গঠন বলতে কী বোঝায়, কী কী প্রক্রিয়া শব্দ গঠিত হয়, উদাহরণ 40তম বিসিএস এসেছে। দৃষ্টান্ত সহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্ত সহ পরিচয় দিন। 37তম বিসিএস। অব্যয়পদ কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার অব্যয়পদের পরিচয় লিপিবদ্ধ করুন। 37তম। এরপরে এসেছে সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করুন। 36তম বিসিএস। এছাড়া বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলোকে কি, উদাহরণ সহ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করুন। এটা হচ্ছে 36তম বিসিএস। এছাড়া কীভাবে সমস্যার সাহায্যে শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করুন। 45তম বিসিএস কিন্তু চলে এসেছিল।
এটা কিন্তু 40তম বিসিএস একবার চলে এসেছে, আবার 45তম বিসিএসও চলে এসেছে, সরি 43তম বিসিএস এসেছে। সমাজ দ্বারা শব্দ গঠনের উপায় ব্যাখ্যা করুন। 43তম বিসিএস এসেছে এবং কি 45তম বিসিএস এসেছে। তো বোঝা যাচ্ছে সমাজ দ্বারা যে শব্দ গঠন কীভাবে হয় এই নিয়মটা জানা কতটা হচ্ছে জরুরি। দুটা বিসিএস অলরেডি চলে এসেছে। বিদেশি উপসর্গ যোগে 6টি শব্দ গঠন করুন। উপসর্গগুলো কি প্রযুক্ত হয়েছে তা লিখুন। তো বিদেশি উপসর্গ যোগে 6টি শব্দ এসেছে। তো শব্দ গঠন সম্পর্কে মোটামুটি এইভাবেই হচ্ছে প্রশ্নগুলো হয়ে থাকে। একটা মোটামুটি আইডিয়া হচ্ছে আমাদের হয়ে গেল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। এবার চলুন আমরা প্রশ্নগুলো উত্তরগুলো আমরা করে ফেলি, যাতে আমরা খুব ভালো একটি অ্যান্সার করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা যে যে প্রশ্নগুলো মোটামুটি শিখবো, এখানে বিসিএসে যা এসেছে প্রায় এই প্রশ্নগুলোই হচ্ছে এখানে দেওয়া আছে, এগুলোই হচ্ছে আমরা ভালো করে শিখবো। মোটামুটি অনেক বড় সমাস, অনেক ভালোভাবে এখানে ব্যাখ্যা করে, অনেক বেশি বেশি উদাহরণ দিয়ে, দ্বিরুক্তি সব কিছু অনেক বেশি বেশি উদাহরণ দিয়ে লেখা হয়েছে একদম বিস্তরভাবে। প্রায় হচ্ছে 8 থেকে 16 পেজ পর্যন্ত, অর্থাৎ প্রায় 9 থেকে 10টি পেজ লেখা হয়েছে শব্দ গঠন সম্পর্কে বিসিএস লিখিতর জন্য। চলুন আমরা এটা পড়ে আসি। এখানে অনেক বেশি উদাহরণ দেওয়া, তাই পেজগুলো এত বেশি পেজ হয়েছে। ওকে, তো বাংলা শব্দ গঠন প্রক্রিয়াসমূহ উদাহরণসহ আলোচনা করতে বলেছে। বাংলা শব্দ গঠন প্রক্রিয়াসমূহ, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ গঠনের প্রক্রিয়া: এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে। এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে যখন কি হয়, এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে। শব্দ গঠন প্রক্রিয়া হলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে নতুন শব্দ তৈরির প্রক্রিয়া, যা ভাষাকে সমৃদ্ধ করে। ভাষা শব্দ গঠনের প্রধান প্রক্রিয়াগুলো হলো উপসর্গ যোগে। শব্দ গঠনের প্রধান প্রক্রিয়াগুলো লেখা হয়েছে এখানে: উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, সমাস যোগে, দ্বিরুক্ত যোগে, সন্ধি যোগে, বিভক্তি যোগে। ওকে, উপসর্গ যোগে শব্দের শুরুতে উপসর্গ বসে নতুন নতুন শব্দ গঠিত হয়, যেমন আ যোগ হার আহার, মোটামুটি আমরা সবাই জানি এগুলো। প্রযোগ হার প্রহার, বি যোগ হার বিহার, অনাহার, ওকে ইত্যাদি। হার একটি শব্দ, এর পূর্বে আ প্র বি অনা উপসর্গ বসে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে। এটা হচ্ছে উপসর্গ যোগে শব্দের উদাহরণ সহ সংজ্ঞা সবই দিলাম আমরা। প্রত্যয় যোগে শব্দ, প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়। তো উপসর্গ আগে যে প্রত্যয় শেষে। নাম শব্দ বা ধাতুর শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নাম শব্দ বা ধাতুর শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে এই কিছু কিছু টার্মস হচ্ছে মোটামুটি একটু মনে রাখতে হয়। প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় নাম শব্দ বা ধাতুর শেষে এই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন প্রক্রিয়ায় প্রত্যয় যোগে শব্দ গঠন প্রক্রিয়া। যেমন ডুবযোগ অন্ত, ডুবন্ত, গর্তযোগ ঈদ, গর্বযোগ ঈদ, গর্বিত, ইত, গর্বিত, ইতর যোগ আমি, ইত্রামি ইত্যাদি আর কি, নাম শব্দ বা ধাতুর শেষে। ওকে, সমাস যোগে পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে সমাসযোগে শব্দ গঠন বলে। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়। ওকে, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে সমাসযোগে শব্দ গঠন বলে। যেমন নীল যে আকাশ, নীলাকাশ, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, ধর্ম রক্ষার্থে যে ঘট, ধর্মঘট। ওকে, দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত শব্দযোগে হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহার করে নতুন অর্থবোধক শব্দ গঠনকে দ্বিরুক্তি যোগে শব্দ গঠন বলে। যেমন জ্বর জ্বর জ্বর, কালো কালো, দিন দিন, বারবার। ওকে, সন্ধি যোগে পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। দুটি বর্ণ বা ধ্বনি মিলে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, বিদ্যালয়, এরপরে হচ্ছে সুযোগ আগত, স্বাগত, দেবযোগ ঋষি, দেবর্ষি ইত্যাদি। বিভক্তি যোগে যোগ করে নতুন নতুন শব্দ গঠিত হয়। বিভক্তি আমরা তো জানি কি কি, এ, তারপর ও ইত্যাদি ইত্যাদি। কলম যোগ এ কলমে, খাতায়, খাতা যোগ অন্তস্থীয় খাতায়, র যুক্ত হয়, এর যুক্ত হয়, মানুষ যোগ এর মানুষের ইত্যাদি আর কি। সো বিভক্তি যোগে। তো বিষয়টা, এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, প্রশ্নটি খুবই সহজ। জাস্ট একবার করে একটু পড়লে আর কি একটু দ্রুত লেখা যায়, প্র্যাকটিস থাকলে। জাস্ট এইটাই।
আচ্ছা, বাংলা শব্দের প্রকারভেদে আমরা আসি। বাংলা শব্দের প্রকারভেদ কিন্তু তিনভাবে, একটা গঠন অনুসারে, অর্থানুসারে, উৎপত্তি অনুসারে। যদি গঠন অনুসারে বলা হয় তাহলে হবে 2 ভাগে, যদি অর্থানুসারে বলে তাহলে হবে 3 ভাগে, যদি উৎপত্তি অনুসারে বলে তাহলে হবে 5 ভাগে। বাংলা শব্দের প্রকারভেদ গঠন অনুসারে 2 ভাগে, গঠন অনুসারে 2 ভাগে, অর্থ অনুসারে 3 ভাগে, আর উৎপত্তি অনুসারে 5 ভাগে। ওকে, গঠন অনুসারে 2, গঠন অনুসারে 2, অর্থ অনুসারে 3, আর উৎপত্তি অনুসারে 5। ওকে, সো গঠন অনুসারে 2 ভাগে আমরা গঠন দেখি। মৌলিক শব্দ আর সাধিত শব্দ গঠন অনুসারে। এটা প্রশ্ন হবে গঠনগত দিক থেকে শব্দের প্রকার ব্যাখ্যা করুন, অর্থ অথবা গঠন অনুসারে শব্দ কত প্রকার, অথবা সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দ গঠনের প্রক্রিয়া সংক্ষেপে লিখুন। এই প্রশ্ন কিন্তু বিসিএসে এসেছিল। অর্থবোধক বর্ণ সমষ্টিকে শব্দ বলে, এটা আমরা জানি। অর্থবোধক বর্ণ সমষ্টিকে শব্দ বলে। বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করার শ্রেষ্ঠ উপকরণ হলো শব্দ। বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করার যে শ্রেষ্ঠ উপকরণ সেটাই হলো কি শব্দ। শব্দ গঠনগত বা তৈরিগত দিক থেকে 2 প্রকার, মৌলিক শব্দ বা সাধিত শব্দ। গঠনগত দিক থেকে 2 প্রকার, মৌলিক শব্দ বা সাধিত শব্দ। মৌলিক শব্দ তো শব্দটি এসেছে মূল থেকে। মূল অর্থ আসল শব্দের যে অংশ কখনো ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, অথবা তার চেয়ে আর ছোট করা যায় না, ওই সব অংশকে মৌলিক অংশ বলে। যদি জোর করে শব্দের কোনো অংশকে মুছে দেওয়া হয় তাহলে কোনো অর্থ পাওয়া যায় না, আর অর্থ পেলেও সেটা মূল শব্দের অনুরূপ হবে না। যেমন মা, বাবা, ভাই, বোন, হাত, পা, গোলাপ ইত্যাদি। ওকে, তো সাধিত শব্দ কি মৌলিক শব্দের শেষে কোনো কিছু যোগ করে, মৌলিক শব্দের শেষে কোনো কিছু যোগ করে অথবা আগে কোনো কিছু যোগ করে, অথবা মৌলিক শব্দের শেষে অথবা আগে কিছু যোগ করে যখন নতুন শব্দ গঠন করা হয় তখন তাকে বলা হয় সাধিত শব্দ। সাধিত শব্দ অনেক প্রকারে গঠিত হতে পারে। প্রত্যয় যোগে, মধুর, মুখর, হাতল। ওকে, প্রত্যয় যোগে। এই প্রত্যয় যোগে কীভাবে গঠিত হয় এটা কিন্তু আমরা পড়েছি। অর্থাৎ নাম শব্দ ধাতুর শেষে, যেমন মধুর প্রযুক্ত এখানে হয়েছে, মুখর, হাতল। ওকে, সমাসবদ্ধ যোগে, অর্থাৎ এই সাধিত শব্দ হচ্ছে এই যে আমরা বললাম যে শব্দ যে গঠিত হয় বিষয়টা এরকম আর কি। মৌলিক শব্দের শেষে যে প্রত্যয় যোগে, সমাস যোগে, দ্বিরুক্তি যোগে, বিভক্তি যোগে, এখানে যে উদাহরণগুলো পড়েছি সেই উদাহরণগুলো দিয়ে দিলেও হবে। সমাসবদ্ধ যোগে যে আমরা সিংহাসন বলতে পারি, এছাড়া চৌরাস্তা, রাজপুত্র। ওকে, এরকম নানান বিষয় বলতে পারি। উপসর্গ যোগে আমরণ, আজীবন। আমরা এখানে হচ্ছে উপসর্গ যোগে কি বলেছিলাম, উপসর্গ যোগে হচ্ছে আমরা আহার, প্রহার, বিহার বলেছিলাম, এটাও দেওয়া যায়। ওকে, দ্বিরুক্তির সাহায্যে চলতে চলতে, হাতে হাতে, জ্বর জ্বর, দিন দিন, এগুলো আমরা বলেছিলাম একটু আগে। তো এই উদাহরণ ওই কয়েকটা হচ্ছে মনে রাখলেই হয়, যে আসলে এটা দিয়ে দিব ব্যাস, তাহলেই ঝামেলা শেষ। প্রশ্ন যেভাবে হোক উদাহরণ কিন্তু আমাদের হচ্ছে মোটামুটি করাই ছিল। ওকে, ঠিক করাই ছিল। চলো নতুন কোশ্চেনে যাই। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লিখুন। এটা কিন্তু 44 ও 38তম বিসিএসে চলে এসেছিল। 2টা বিসিএসে এসেছে, ঠিক আছে। সুতরাং দেখা যাচ্ছে যে 38তম বিসিএস আবার 44তম বিসিএস, অর্থাৎ 6টা বিসিএস পরেই হচ্ছে আবার এটা চলে এসেছে। তো আবার হচ্ছে যেটা 44 এসেছে সেটা 50 বা 51তে আসবে না, তার গ্যারান্টি কি? 6টা বিসিএস পর আবারও চলে আসতে পারে। চলুন দেখি অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লিখুন। অর্থগতভাবে আমরা কয়টা বললাম? অর্থগতভাবে 3 ভাগে। গঠনে 2, অর্থতে 3, উৎপত্তিতে 5। তো অর্থ কি? অর্থ হচ্ছে যৌগিক, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। চলুন, বাকি বর্ণ একত্রে বসে যদি অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এই লাইনটা তো লিখতেই হবে। অর্থগতভাবে বাংলা শব্দ 3 প্রকার। অর্থগতভাবে বাংলা শব্দ 3 প্রকার জানি, যৌগিক, রূঢ়ি বা যোগরূঢ়। ওকে, ওকে, তো যৌগিক যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ ও ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, উৎপত্তির যে অর্থ আর ব্যবহারের যে অর্থ একই রকম এবং প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুসারে হয়, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন গায়ক, গই যোগ নক, ঠিক আছে। অর্থাৎ আবার বাবু আনা, বাবু যোগ আনা, বাবুর ভাব। তো গই যোগ নক, এটা যারা গান করে যে তাকেই বোঝায় গায়ক। বাবু আনা, বাবু যোগ আনা, বাবুর ভাব বোঝায়। চিকা মারা, চিকা মারা অর্থাৎ দেয়ালে লিখন। বিষয়গুলো হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই। অনুরূপভাবে দহিত্র, পাঠক, মিতালি, নয়ন, নায়ক, বাদরামি ইত্যাদি সবই হচ্ছে কি যৌগিক শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ জিনিসটা কি? রূঢ় শব্দের অর্থ কর্কশ বা অস্বাভাবিক। কর্কশ বা অস্বাভাবিক কোনো শব্দের গঠনকালে যখন অস্বাভাবিকতা দেখা যায় সেটা রূঢ় বা রূঢ়ি শব্দের মধ্যে পড়ে। যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, অর্থাৎ প্রত্যয় বা উপসর্গ গঠিত শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, ঠিক আছে, অর্থাৎ ভিন্ন অর্থ প্রকাশ করবে, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলবে। প্রত্যয় গঠিত শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে
মূল শব্দের অর্থ অনুগামী না হয়ে ভিন্ন শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন সন্দেশ, সন্দেশ কি? সন্দেশ আমরা খাই, বাট এটার অর্থ কিন্তু সংবাদ। তারপরে কি চিকন, চিকন মানে কি? চিকনা বোঝায়, চিকন যে আর কি, বাট এটার অর্থ কিন্তু চকচকে। আমরা চকচকে কি চিকন বলি না, তার মানে হচ্ছে এটার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন। ওকে, যাই হোক, সন্দেশ এটা হচ্ছে মূল অর্থ সংবাদ বা পরিবর্তিত মিষ্টান্ন। চিকন এর মূল অর্থ চকচকে বাট পরিবর্তিত অর্থ সরু। জ্যাঠামি এর মূল অর্থ জ্যাঠার ভাব আর পরিবর্তিত চাপল্য। প্রবীণ এটার হচ্ছে প্রকৃষ্ট বীণা বাদক, যে ভালো বীণা মানে বাজাতে পারে, বাট এখানে হচ্ছে বয়স্ক ব্যক্তি। ওকে, যোগরূঢ় যে সকল শব্দ উৎপত্তির সময় একটি বৃহত্তর অর্থ প্রকাশ করলেও কালক্রমে তা একটি সংকীর্ণ অর্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। প্রথমে হচ্ছে বৃহত্তর অর্থ প্রকাশ করছে, বাট পরে সংকীর্ণ অর্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, তাদের যোগরূঢ় শব্দ বলে। অন্যভাবে বলা যায় সমাস নিম্পন্ন যে সকল শব্দ তাদের সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। মন্দির এর মূল অর্থ যে কোনো ঘর, বাট এখানে হচ্ছে উপসর্গ নয়। পঙ্কজ পঙ্কে জন্মে যা, বাট বর্তমান অর্থ পদ্মফুল। বলদ যে বল দান করে, বাট বর্তমান অর্থ হচ্ছে গরু। রাজপুত এটা হচ্ছে রাজার পুত, আর বর্তমান অর্থে জাতি বিশেষ। তো যে সকল শব্দ উৎপত্তির সময় একটা বৃহত্তর অর্থ প্রকাশ করত, যে মন্দির মানে যে কোনো একটা ঘরকে মন্দির বলা হইতো, নিজের বাড়িকে হয়তো বা মন্দির বলতো, যে মায়ের বাড়ি যেখানে ঘরকে মন্দির মন্দির বলতো। এরপর হচ্ছে যে বলদান করতো তাকে হচ্ছে বলদ বলতো, অর্থাৎ গরু দ্বারাই তার কি শক্তিটা পেতো, তখন ওইভাবেই হচ্ছে বলদান করা গিয়ে হচ্ছে তারা বলদ বলতো। তবে এটার বর্তমান অর্থ হচ্ছে গরুতে এসে থেমেছে, সীমাবদ্ধ হয়ে গিয়েছে, সংকীর্ণ অর্থ হয়ে গিয়েছে। যাই হোক, এভাবেই করে হচ্ছে বিষয়গুলো ঘটে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া রাখলাম, এভাবে প্রশ্ন আসলে উদাহরণ সহকারে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া যাবে। এই বিষয়গুলো হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করার বিষয়, ইনশাল্লাহ লিখে লিখে প্র্যাকটিস করবো সামনে। আপাতত দেখি কতদূর একটু একবার করে রিভিশন শেষ করি, অ্যান্ড দেন হচ্ছে ওই যে 80-20 রুলস ফলো করে ওইভাবে কাজগুলো করব। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। উৎস বা উৎপত্তি অনুসারে আমরা গঠন অনুসারে পড়লাম, অর্থ অনুসারে পড়লাম, এবার হচ্ছে উৎপত্তি অনুসারে। এখানে কিন্তু 5 ভাবে। ওকে, উৎপত্তি উৎসব উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সংখ্যাকে কত প্রকার, কী কী উদাহরণসহ লিখুন। উচ্চ অনুসারে বাংলা শব্দের শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে, উদাহরণসহ আলোচনা করুন। সবই আমাদের উদাহরণসহই দিতে হবে। এটা কিন্তু 44তম বিসিএসে চলে এসেছিল। তো উৎপত্তি অনুসারে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে 5 ভাগে ভাগ করা যায়: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। ওকে, তো চলুন শুরু করি। তৎসম শব্দ তৎসম অর্থ তার সমান। তৎসম অর্থ কি? তার সমান। তৎসম একটি পারিভাষিক শব্দ যার মূল সংস্কৃত, যার মূল হচ্ছে সংস্কৃত। এটা পারিভাষিক শব্দ যার মূল হচ্ছে সংস্কৃত। যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলে তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র। মূলত হচ্ছে জফলা, রফলা ইত্যাদি ব্যবহার করে যে শব্দগুলো হচ্ছে রয়েছে, যুক্ত বর্ণ যেগুলো রয়েছে সেই আর হচ্ছে মূর্ধন্য অথবা মূর্ধন্য দিয়ে যে ওয়ার্ডগুলো হয়, এগুলো দেখলেই হচ্ছে বলে দেওয়া যাবে যে এই বিষয়টা হচ্ছে তৎসম শব্দ। ওকে, তদ্ভব যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষা স্বাভাবিক বিবর্তন ধারায় প্রকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেই শব্দকে বলে তদ্ভব শব্দ। যেমন সংস্কৃতে ঘৃত, প্রাকৃতিতে ঘিয়। ওকে, হস্ত, উট। ওকে, প্রাকৃত এরকম। আর তদ্ভবে আছে হস্ততে হচ্ছে প্রাকৃত হুত, তদ্ভবে হাতি। ওকে, চর্মকার, প্রাকৃতিক চর্ম আর, তদ্ভবে চামার। চন্দ্র, চন্দ্র, চাঁদ। এইভাবে করে আর কি এই পরিবর্তনগুলো ঘটেছে। অর্ধতৎসম বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ বিভিন্ন পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোই অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম মানে আধা সংস্কৃত, অর্ধতৎসম মানে হচ্ছে আধা সংস্কৃত, মানে কিছু সংস্কৃত শব্দ বিভিন্ন পরিবর্তিত আকারে আর কি। সংস্কৃত শব্দটা এই হচ্ছে পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এটা হচ্ছে আমাদের অর্ধতৎসম বা সংস্কৃত। অর্ধতৎসম জ্যোৎস্না, জ্যোৎস্না, শ্রাদ্ধ, শ্রাদ্ধ অর্ধতৎসমে, গৃহিণী অর্ধতৎসমে, গিন্নি, এরকম আর কি। ওকে, দেশি শব্দ কি? বাংলাদেশের আদিম অধিবাসীদের কোলমুন্ডা বা আদিম অধিবাসীদের যেমন কোলমুন্ডা ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়। অনার্য জাতির ব্যবহার্য শব্দ বিদেশি শব্দ। অনার্য জাতির ব্যবহৃত শব্দ ও দেশি শব্দ, যেমন কুড়ি বা বিষ, তামিল পেট বা উদর, মুন্ডারি চুলা বা উনুন। ওকে, এরকম কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, এই বিষয়গুলো আর কি আমরা পড়ব। ডোবা, লাউ,
ডিঙ্গা, ঢেকি, ট্যাংরা, ঢেকি, ওকে, টোটো দিয়েই বেশি আর কি। তো বিদেশি শব্দ কি রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলায় আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে, এগুলি বিদেশি শব্দ। বিদেশি শব্দসমূহ আবার কয়েক প্রকার, যথা আরবি শব্দ, ফার্সি শব্দ, ওকে, পর্তুগিজ শব্দ, এইরকম নানান শব্দ আমরা একটু এই সম্পর্কে জানি। ধর্মসংহিত শব্দ আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবিহ, হজ, যাকাত, হাদিস, হালাল, হারাম ইত্যাদি। আমরা কয়েকটা উদাহরণ দিলেই হবে, ওকে। ইসলাম, ইমান, অজু, কোরবানি, কুরআন। কিন্তু ভুলভাল করা যাবে না কিন্তু, কারণ ফার্সি শব্দ, ফার্সি অনেক ধর্মসংহিত শব্দ রয়েছে। প্রশাসনিক শব্দের মধ্যে রয়েছে আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দৌয়াত, নগদ, বাকি। নগদ বাকি ইসলামিক শব্দ, প্রশাসনিক। মহকুমা, মুনসেফ, মুক্তার, রায়। ফার্সি ধর্মসংহিত খোদা, গুনাহ, দোজক, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেস্তা, বেহেস্ত, রোজা, এগুলো কিন্তু ফার্সি শব্দ, ঠিক আছে। খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেস্তা, বেহেস্ত, রোজা, এটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে কনফিউজিং, যে মানে শুনতে শোনাচ্ছে একদম ইসলাম, ইসলামিক, অর্থাৎ আরবি শব্দ, বাট আসলে কিন্তু এগুলো সবগুলোই ফার্সি শব্দ। প্রশাসনিক, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, এই তারিখ ফার্সি শব্দ। ওকে, কিছু কিছু আছে যেগুলো হচ্ছে রেগুলার ইউজ হয়, কিন্তু আমরা জানি না এটা কোন দেশের শব্দ। তোষক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাচ্চা, বান্দা, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ শব্দ হাঙ্গামা, আদামি, আমদানি। এই আমদানি কিন্তু কি রপ্তানি, কিন্তু আবার এটা নাই, ও রফতানি, হ্যাঁ, আমদানি রফতানি হচ্ছে ফার্সি শব্দ। জিন্দা, মুন, জিন্দা, জানোয়ার, বদমাস, ওকে। ইংরেজি, অনেকটা ইংরেজি উচ্চারণে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, অর্থাৎ ইংরেজিটা না বাংলা উচ্চারণ আর কি হয়ে গিয়েছে। এই তো। তো অব্যয় পদ কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় 37তম বিসিএস এসেছিল। এই অব্যয় পদ কাকে বলে, আর উদাহরণসহ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় চেয়েছিল। যে সকল শব্দ বা পদ অপরিবর্তনীয় তাই অব্যয়, অর্থাৎ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের সহবর্তন করে, কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বোধন ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যে সকল শব্দ বা পদ অপরিবর্তনীয়, যে সকল শব্দ বা পদ, যে সকল শব্দ বা পদ অপরিবর্তনীয় তাই অব্যয়, অর্থাৎ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থাকে, কখনো বাক্যের শোভাবর্ধন করে, আবার কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বাক্যাংশের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয়পদ বলে। আর, না, হ্যাঁ, সুতরাং, সাবাস, আলবত, ওকে, আর, না, হ্যাঁ, সুতরাং, সাবাস, আলবত ইত্যাদি। অব্যয়পদের প্রকারভেদ। অব্যয়পদ প্রধানত 4 প্রকার হয়ে থাকে, যথা সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, ধনাত্মক বা অনুকার অব্যয়, ওকে। তো সমুচ্চয়ী অব্যয় জিনিসটা কি? যে অব্যয় একাধিক পদের বা বাক্যের সংযোগ বিয়োগ, সংকোচন প্রভৃতি সাধন করে, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। মনির ও জুয়েল 2 বন্ধু, তার মানে এখানে ও কিংবা অথচ এর আর কি, এইগুলো হচ্ছে সংযোগ বা বিয়োগ ঘটায় আর কি। সমুচ্চয় অব্যয় যথাক্রমে বাক্য সংযোজন, বিয়োজন ও সংকোচন ঘটিয়েছে, ওকে। আর অনন্যই অব্যয়, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, তাকে অনন্যই অব্যয় বলে। যেমন মরিমরি, কি সুন্দর প্রভাতের রূপ, ওকে, কি আপদ, বিরক্তি, লোকটা যে কিছু ছাড়ে না বিরক্তির প্রকাশে, এরকম আর কি বিষয়গুলো, যার শেষে হচ্ছে বিশেষণ চিহ্ন দিয়ে দিব আমরা, তাহলে হচ্ছে বিষয়টা অব্যয় হয়ে যাবে। এটা কি অনন্যই অব্যয়। অনুসর্গ অব্যয়, যে অব্যয় বাক্যের এক পদের সাথে অন্য পদের অন্যয় বা এই সম্পর্ক স্থাপন করে, তাকে অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে। অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় এক পদের সঙ্গে অন্য পদের অন্যয় বা সম্পর্ক স্থাপন করে। যেমন সুমনকে দিয়ে এই কাজ হবে না, এখানে দিয়ে, এটা অনুসর্গ অব্যয়, দিয়ে এখানে কি অনুসর্গ অব্যয়, ওকে। এরপরে ধনাত্মক বা অনুকর অব্যয় কি? ধ্বনির অনুকরণে যে অব্যয় গড়ে উঠেছে, তাকে ধনাত্মক। ধ্বনির অনুকরণে অব্যয়, যেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কাজটা চটপট সেরে নাও, ঝমঝম, চটপট, এগুলো হচ্ছে কি অনুকার অব্যয়। আশা করি তাহলে আমরা অব্যয় পরবর্তী চিনতে পারবো, আর এই সম্পর্কিত প্রশ্ন আসলে এর উত্তর দিতে পারবো একবার পরেই মোটামুটি। আচ্ছা, যাই হোক, আমরা পরের প্রশ্নতে চলে যাই। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, দৃষ্টান্ত সহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্ত সহ পরিচয় দিন। দৃষ্টান্ত সহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্ত পরিচয় দিন। দৃষ্টান্ত সহ পরিচয় দিন, ওকে। দ্বিরুক্ত শব্দ সম্পর্কে জানতে চাইছে, তাই না? চলুন শুরু করি।
দ্বিরুক্ত শব্দের অর্থ দুবার বলা বা উক্ত হয়েছে এমন। দ্বিরুক্ত শব্দের অর্থ দুবার বলা বা উক্ত হয়েছে এমন ভাষায় বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ এখানে হচ্ছে কি করে, প্রকাশ করে। ওকে, তো এরূপ শব্দগুচ্ছকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন আমি জ্বর বোধ করছি। ওকে, এখানে বলতে ঠিক জ্বর নয়, জ্বরের ভাবকে বোঝানো হয়েছে এখানে। জ্বর দ্বিরুক্ত শব্দ। এরকম আর কি দ্বিরুক্ত শব্দের যে প্রকারভেদ রয়েছে, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। তো শব্দের দ্বিরুক্তি জিনিসটা কি? একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে, একই শব্দ যদি পরপর দুবার ব্যবহৃত হয়, শব্দের দ্বিরুক্তি বিশিষ্ট অর্থ প্রকাশ পায়। ভালো ভালো ফল, বড় বড় কই। ওকে, পদের বিভক্তি কি? বিভক্তিযুক্ত পদ পরপর দুবার ব্যবহৃত হলে, পদের বিভক্তি বিভক্তিযুক্ত পদ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে পদাশ্রিত দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তি বলা হয়। রাজায় রাজায়, অর্থাৎ এই যে বিভক্তি সহ যে শব্দ, সেই শব্দ যদি পরপর ব্যবহৃত হয় তাহলে সেটা পদের দ্বিরুক্তি বা পদাশ্রিত দ্বিরুক্তি। আর শব্দ দ্বিরুক্তি বললাম দুটি একই শব্দ পরপর হলে। আর অনুকর দ্বিরুক্তি কি? কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃষ্ট বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। যে এই জাতীয় ধনাত্মক শব্দের দুবার প্রয়োগ নাম ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে, স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক। এই ওকে, নদীর স্রোত কল কল শব্দে বয়ে যায়, অর্থাৎ বিষয়টা স্বাভাবিক বা কাল্পনিক হবে। ঘড়ির ঢং ঢং করে বেজে উঠল। এখানে এই বিষয়গুলো কিন্তু কি না, এই বিষয়গুলো কিন্তু খালি শব্দ না, এইগুলো হচ্ছে কি অনুকার দ্বিরুক্তি। স্বাভাবিক কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। আর এই জাতীয় ধনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। ওকে, যাই হোক, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা রয়েছে আমাদের উপসর্গ নিয়ে। উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ কত প্রকার ও কী কী? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উদাহরণসহ প্রমাণ করুন। তো এই বিষয়টা হচ্ছে আমাদেরকে এখানে চেয়েছে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে এই বিষয়টা কিন্তু মানে বিস্তর বড়, মোটামুটি একদম শব্দের প্রায় সব কিছু নিয়ে এসেছে, বাট খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে। যাই হোক, উপসর্গটা আমরা যে দেখি, ইংরেজি প্রিফিক্স শব্দের বাংলা রূপ হলো উপসর্গ। তার মানে এটা হচ্ছে প্রিফিক্স পূর্বে বসবে। বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। অব্যয় আছে যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত পারে না, এরা অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এসব ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থ সৃষ্টি করে তাদের উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থদ্যোতকতা লাভ করে, অর্থাৎ এরা অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থে পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটায়। অর্থে পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটায়। উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থ সম্প্রসারিত হয়। ওকে, উপসর্গের মাধ্যমে কি হয়? নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থ সম্প্রসারিত হয়, শব্দের অর্থ সংকুচিত হয়, শব্দের অর্থ পরিবর্তিত হয়, অনেক কিছুই হয়। ওকে, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, অর্থের পূর্ণতা সাধিত হয়, অর্থের সম্প্রসারিত হয়, সংকুচিত হয় এবং কি পরিবর্তিত হয়। আমার উদাহরণ যদি বলি, অযোগ কাজ, অকাজ, এখানে কি হয়েছে? কাজ শব্দের পূর্বে অ বসে পরিবর্তন হয়ে নিন্দনীয় কাজে রূপান্তর হয়েছে। যোগ আর আহার, হার শব্দের পূর্বে আ বসে খাদ্য গ্রহণ অর্থে পরিবর্তন এনেছে। এভাবে করে আর কি পরিবর্তনগুলো নিয়ে আসে। এই উদাহরণগুলো দিয়ে দেবে। পরিযোগ পূর্ণ, তার মানে পূর্ণ শব্দের পূর্বে পরি বসে সম্পূর্ণ অর্থ সম্প্রসারণ ঘটিয়েছে। ওকে, অর্থাৎ বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বুঝিয়ে বলো, এরকম কিছু আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমরা একটু পরে পড়ি, আজানে একটা ছোট্ট বিরতি।